চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। মা, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। না না, এরকম কিছুই হতে পারে না। মা, আমারও বিশ্বাস হয় না যে নাজিফার হাজবেন্ডের খুনের সাথে তারা জড়িত। চুপ করো বৌমা। তার নাম আর ছবি যেহেতু আছে, তাকে খুঁজে বের করা অনেক কঠিন হবে না। সে যদি আমাদের ফ্যাক্টরিতে কাজ করে থাকে তাহলে বাবা আর নয়ন ভাইকে বললে 5 মিনিটের মধ্যে খুঁজে বের করে ফেলতে পারবে। না, তুমি তোমার বাবা বা ভাই অফিসে কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু কেন? সাদাত আমাকে তাই বলেছে। গত 2 মাস ধরে তুই আর তোর বাবা এ বাড়িতে অনেক সিক্রেট মিটিং করেছিস। আমি তখনই আন্দাজ করেছিলাম সামথিং ইজ রং। তবে আমি এখন নিশ্চিত। কি নিয়ে তুই আর তোর বাবা এত টেনশনে থাকিস? কেন তুই সারাদিন মনমরা হয়ে ঘরে বসে থাকিস? তার সবই আমি জানি। ইটস অ্যাবাউট নাজিফার স্বামীর মার্ডার, রাইট? কাল রাতে তুমি আর বাবা তো এগুলো নিয়ে কথা বলছিলে, তাই না? নয়ন, প্লিজ প্লিজ আর লুকিও না, সত্যিটা বলো আমাদের কাছে। কি হয়েছে, কি প্রবলেম? মা, এটা একটা অ্যাক্সিডেন্ট। ইট ওয়াজ সাচ এ মিস্টেক। গড, সময় নে, দম নে, ধীরে ধীরে বল বাবা। মা, গার্মেন্টসে মাঝে মাঝে অনেক কাপড় বেঁচে যেত, স্টক লট হয়ে যেত। তখন বিদেশি বায়েরা বলতো ওগুলোকে পুড়িয়ে ফেলতে, কিন্তু আমি দেখলাম যে ওগুলো যদি আমি বাইরে বিক্রি করি তাহলে অনেক টাকা লাভ হবে। লোভ সামলাতে পারিনি মা। তখন আমি ওই ফ্যাক্টরির মিতুল এবং আরও 2জনকে ঠিক করি, ওরা ফ্যাক্টরি থেকে ওই মালগুলো সরিয়ে ফেলতো। মানে তুই নিজের গার্মেন্টসে চুরি করার লোক ঠিক করলি? ওদেরকে আমি টাকা দিতাম। ওই টাকা নিয়ে মিতুলের সাথে ওই 2জনেরই ঝগড়া বেঁধে যায়। ওই 2জনের মধ্যে একজন ছিল জুবায়ের। ওই জুবায়ের এক ফাঁকে মিতুলকে খুন করে ফেলে। তাতে তোমার দোষ কি? তুমি তো আর কোনো অপরাধ করনি। চুরি না হয় হলো, কিন্তু মিতুলকে তো তুমি খুন করনি, তাই না? আসলে অপরাধটা আমরা এর পরেই করি। মিতুল যেখানে মার্ডার হয়েছিল ওখানে অনেকগুলো চুরি করা কাপড় পাওয়া গিয়েছিল।
তাই তদন্ত হলে জানাজানি হয়ে যেত যে আমি নিজে আমাদের গার্মেন্টস থেকে মাল সরিয়ে রাখি। তখন বাইরের কাছে আমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমাদের গার্মেন্টসের সব ব্যবসা চুক্তি বাতিল হয়ে যেত। এই সব কিছু জেনেই আমি আর বাবা বিষয়টা ধামাচাপা দেই। তাহলে ওই খুনিরা? এনাফ বৌমা, আর কিছু জানার দরকার নেই। তাহলে ওই খুনিদের কি হলো? ওরা কি বেঁচে গেল? বৌমা, ওদের কি শাস্তি হলো না? বৌমা তুমি এখন এখান থেকে যাও, আমি ওর সাথে একা কথা বলবো। না আমার নয়ন, তুমি আমাকে বলো, তুমি সত্যি কথা বলো, কি হয়েছিল খুনিদের? এটাই আমার অপরাধ আতিকা। আমি মিতুলকে খুন করিনি, কিন্তু খুনিকে আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। এতগুলো বছর ধরে আমি চারপাশে টাকা খরচ করে তাই করেছি। আমি এমন ব্যবস্থা করেছি যাতে মিতুলের খুনির বিচার না হয় এবং মামলাটা যাতে ধামাচাপা পড়ে যায়। খুন না করেও আমি খুনির সমান অপরাধী। আমি একটা জঘন্য মানুষ। আমাকে ক্ষমা করো আতিকা, আমাকে ক্ষমা করো। তুমি কাঁদছো কেন? আমার নয়ন তো কোনো দোষ করেনি। জান চল গিয়ে বসে, চল। একা একা দরজা খুলে আজি ভালো আছি। নানু, কি হয়েছে? তোমার একটা পাকা চুল, তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ। আল্লাহ, কি বলিস? আমার এখানে পাকা চুল? ওই দেখা দেখা, এই যে তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ। বলিস কি? সহ্য বুড়ি হচ্ছে তোর দাদি। আরেকবার আমাকে বুড়ি বলবে তো দিব একটা। আরে লজ্জা পাচ্ছ কেন? নানা নানুরা তো বুড়াই হয়। বুড়াই হয়? তোকে আমি বুড়া বলতে চকলেট দিব না। না না না, চকলেট 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 চকলেট। হ্যাঁ, শুধু চকলেট না। তো আবার কি? আবার কি হয়েছে আমার ব্যাগে? আর শুধু চকলেটই না, আমি তোমার ফোনে গেমস খেলবো। আবার এটা কি লাগিয়েছি সেটা মধ্যে? আমি শাশি খুব ভালো আছেন? জি আছি আল্লাহর মধ্যে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যা না, তোর মিকি মাউস নিয়ে যা, খেলগে ওখানে, চকলেট নিয়ে যা। আর বলবেন না, ফোনের মধ্যে মিকি মাউস লেগেছে, ওটা নেই। ভালো আছেন তো? আছি, এই তো। আপনি কেমন আছেন? আছি আমি। আপনি হয়তো বা আমাদের উপর রাগ করে আছেন। না না, আমি রাগ করে নেই, বরং আমি ব্যয় সাহেবকে নিয়ে একটু চিন্তায় আছি। সেদিন উনি এসেছিলেন আমি ওই মিতুলের ব্যাপারে উকিল ঠিক করার জন্যে। তো আমি নিষেধ করেছি, একটু কটু কথাও বলেছি। উনি হয়তো মানে খুব কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। মনে হয় তো একটু কষ্ট পেতে পারে, কিন্তু রাগ করে নেয় একদম। আপনি যা করেছেন তা একদম ঠিক করেছেন, কারণ মিতুল বেঁচে থাকলে উনি তো তখন তা মেনে নেননি। মিতুল যখন মারা গেছেন উনি তো তখন জানাজাতেও আসেননি। সুতরাং আপনি যেটা করেছেন একদম ঠিক কাজটা করেছেন। চা খাবেন তো? না না, একটু পরে।
কিন্তু বেয়ান, আপনারা কি মিতুলের ব্যাপারে কোনো উকিল ঠিক করেছেন? আমি ঠিক অতটা বলতে পারবো না। ওই আপনার মেয়ে আর ওই আমাদের অথই, ওরা দুজনে মিলে ঠিক করেছে। অথই, ওই যে উপরতলার মেয়েটা তো? হ্যাঁ, ওরা তো দুজনেই বাচ্চা মানুষ, মামলা মোকদ্দমা তো ভীষণ মানে ঝামেলার ব্যাপার। ওরা এতটা কি পারবে? আর অত টাকাই বা কোথায় পাবে? না, নাজিফার অফিসার ওই যে বস আছেন, উনিও বলেছেন এ ব্যাপারে হেল্প করবেন। অফিসার পাড়া প্রতিবেশীরা কতটুকু করবে? আপনি কি বলতে চান একটু বুঝে বলেন তো। বিয়ান সাহেব, আপনি শুধু ভালো মানুষ নন, অনেক অনেক বড় একজন মানুষ। আপনি শাশুড়ি হয়ে আমার মেয়ের ভালোবাসা, তার বিয়ে সব কিছু দেওয়ার চেষ্টা করেছেন। আপনি যে, আপনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এসব কথা থাক নাই, অনেকবার তো বলছেন। বিয়ান সাহেব, আমাদের আগে যে ভুল হচ্ছে, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেবেন। এসব কি বলছেন আপনি? আমার মনে ওসব নিয়ে কোনো ক্ষোভ নেই। আছে, একটা জায়গায় আছে, না হলে আপনি ওনাকে মামলা করার সুযোগটা দিতেন। নাজিফা কখনো আমাদের থেকে কোনো সাহায্য নিতে রাজি হয় না, কিন্তু এবার মনে হয় নিত। কিন্তু এবার আপনার জন্যই ও পিছিয়ে গেছে। বিয়ান সাহেব, আপনি হয়তো বা জানেন, আমি বহু বছর ধরে এই বাবা মেয়ের মিলন করাবার চেষ্টা করছি। এই মামলাটা করতে পারলেই মিলনটা হয়ে যেত। আমি যাই, আপনি একটু নাস্তা ব্যবস্থা করে। বিয়ান সাহেব, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আর আমার বাড়িতে বাবা মেয়ে দুজন দু পাড়ে চলে গেছে, অনেক দূরে। হ্যাঁ জানি, আমার স্বামী অনেক ভুল করেছেন, কিন্তু এখন সব ভুল স্বীকার করে উনি ওনার মেয়েকে একদম নিজের করে পেতে চান। আপনি তো নাজিফাকে অনেক ভালোবাসেন, আপনি কি তাদের একটা সুযোগ দিবেন না বিয়ান সাহেব? নাজিফাকে তার বাবার কাছে যেতে। শোনো, দেখো, আমি মাত্র অফিস থেকে এসেছি। আই এম সো টায়ার্ড। তোমার এই ড্রামা একটু পরে করলে হয় না? হোয়াট? আমি ড্রামা করি? সেটা তুমি বুঝতে পারো? তিলকে তাল করাই তো তোমার অভ্যাস। আমি অ্যাটলিস্ট মার্ডারের কথা হাইড করি না। এত বড় একটা ঘটনা তুমি আমার কাছ থেকে এতদিন ধরে লুকিয়েছ। হোয়াই আকবর, হোয়াই? এসব তুমি কি বলছো? কিসের মার্ডার? এখন তো ড্রামা করছো তুমি। কোন মার্ডারের কথা আমি বলতে চাইছি তুমি খুব ভালো করেই জানো। আমার কাছে আর লুকিয়ে লাভ নেই আকবর। নয়ন আমাকে সব বলেছে। কাম ডাউন, কাম ডাউন পারভিন, শান্ত হও। কেমন করে শান্ত হব? এত বড় একটা ঘটনা। ফর গডস সেক, এখন কি তুমি পুরো ব্যাপারটা দুনিয়াকে জানাবে? একটা তোমার গাধা ছেলে এই নয়ন, সে সামান্য একটা ব্যাপার তোমার কাছে সিক্রেট রাখতে পারে, আর এখন তুমি গলা ফাটিয়ে মার্ডার মার্ডার বলে চিৎকার করছো। এখন বুঝতে পারছো কেন তোমাকে আমি বলিনি? বলে তো তুমি নিজেই পুরো বিষয়টা হজমই করতে পারতে না।
জানলে কি করতে তুমি? কি করতে? টেল মি, কি করতে তুমি? তুমি তো পুরো বিষয়টাকে আরো নষ্ট করে দিতে। আমি যেটুকু সলিউশন করেছি তাও আমি আর করতে পারতাম না। ইয়েস, দ্যাটস ট্রু। এমন করে বলছো যেন সব সলভ করে ফেলেছো। অ্যাটলিস্ট এত বছরের সলিউশন দিয়েছি, আর যেটুকু বিপদ আছে সেটাও আমি সলভ করে ফেলব। যদি আল্লাহর ওয়াস্তে তোমরা চুপ করো এবং মাথা ঠান্ডা করে আমাকে কাজটা করতে দাও, তাহলেই পারবো। হোয়াটস ইউর প্ল্যান? পুলিশ যদি জুবাইরকে পেয়ে যায় তাহলে কি করবে তুমি? আর একটা প্ল্যানও তোমাকে আমি বলবো না। প্লিজ আকবর, আমাকে জানতেই হবে তুমি ওর জন্য কি করছো। নয়ন আমার ছেলে, ও যদি ছেলে চলে যায় আকবর, আমি সহ্য করতে পারবো না। আমাকে জানতেই হবে তুমি ওর জন্য কি করছো। কোনো একটা প্ল্যান নেই নয়নের মা, অনেকগুলো প্ল্যান আছে। এক একটা পরিস্থিতির জন্য এক এক রকমের প্ল্যান। জায়গার উপর ভিত্তি করে অনেকগুলো প্ল্যান আছে। থানার সাথে যোগাযোগ করেছি, এই থানা যাতে আমাদের এই কেসটাকে আবার সিরিয়াসলি ওপেন না করে সেই ব্যবস্থা করেছি। জুবায়েরকে একটা সিক্রেট জায়গায় পাঠানো হচ্ছে। সে যদি ধরা পড়েও যায়, এবং ধরা পড়ে গেলে যেন নয়নের নাম না বলে, তার জন্য ওকে একটা আকর্ষণীয় বড় প্রাইজ দেওয়া হবে। আর যদি নাম নিয়ে ফেলে তখন কি করবে আকবর? আর যদি নাম বলে দেয় তাহলেও আমার প্ল্যান করা আছে। নয়নকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। You don't have to worry for your child. নয়ন কিন্তু আমারও ছেলে। I am doing everything that I can. পারভিন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, নয়নের কিচ্ছু হবে না। নাসিফা, ওই এক নাজিফার কারণে আমার দুইটা ছেলেই আজ বিপদে। একটাকে ভালোবেসে কেড়ে নিয়েছে, আর একটাকে তুমি বিদেশ পাঠিয়ে দেবে। আমি তাহলে কি নিয়ে বাঁচবো আকবর? সেটা তো অনেক পরের কথা। এখন শুধু একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে এই বিষয়টা যেন সায়ানের কানে না যায়। তুমি, আমি এবং নয়ন ছাড়া আর যেন কেউ এই বিষয়টা জানতে না পারে। বৌমা তো জানে। হোয়াট? কি বলছো তুমি? বৌমা জানে? ও মাই গড, নয়ন এত সফট হার্টেড। ও মাই গড, তুমি সবাইকে আসতে বলো, আমি সবার সাথে কথা বলবো। প্লিজ সবাইকে একত্রিত হতে বলো, আমি এই বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলবো। ও মাই গড। এত কিছুর পরেও তুমি এই মিতুলের স্ত্রীকে তোমার অফিসে কাজে রেখেছো। ওকে রোজ রোজ দেখে তোমার খারাপ লাগতো না আকবর? অফিসের বসকে এই কথাটা বলেছো? জুবাইরের কথাটা কি উনি জানেন? মা, ওই যেই লোকটা জুবাইরের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, ও বলেছে যে আপাতত কাউকে না জানাতে। কিন্তু তাই বলে
আকবর সাহেবের কাছে কেন তুমি গোপন করবে? উনিই তো এই ব্যাপারে তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন। আর কয়েকটা দিন দেখি মা, আপনি এই ব্যাপারটা নিয়ে আর বেশি চিন্তা করবেন না তো। আমি তো বললাম মা, আমি সব সামলে নিচ্ছি। ভালোই হয়েছে যে সায়ান এখন এই বাড়িতে নেই। ও নাজিফাকে ভালোবাসে। ও জানলে অবস্থা আরো কমপ্লিকেটেড হতো। নয়ন, তুই নিজেকে ধরা দেওয়ার কথা আর কখনো বলবি না। তোর বাবা সব কিছু সলভ করবে, তোর কিচ্ছু হবে না। আর কোনোদিন বলবি না। আমি কি বলেছি বুঝতে পেরেছিস? এখন তুমি আমার ভালো মন্দ জাজ করতে শুরু করে দিয়েছ। করো, নয়নের প্রসঙ্গটি বাদ। এখন শুধু আমার ভালো মন্দ জাজ করা, এটাই যেন গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে তোমার, তাই না? তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়। কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।